একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সাদের মরণ হবে রে যখন, সাদের মরণ হবে রে যখন, দেখতে আসবে কতজন, সঙ্গে তোমার কেউ যাবে না, সঙ্গী হবে কাফন। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো, আজকের অনেক সকালবেলা উঠেছি, কারণ আজকের আমাদের এখান থেকে একটা ধর্মীয় সভা যাবে। কিসের জন্য যাবে, কেন যাবে, সেটা আমি তোমাদের কাছে বলছি পরে। এখন দেখো সকাল হয়ে গেছে, পানি আসেনি, তাই দাবা বাকুল সবটা ঝাঁটিয়ে ফেলি, তারপরে পানি এলে বাসন মাজবো। আগে খাবারটা রেডি করব, দেখি যদি তার মধ্যে পানি এসে যায় তাহলে আগে মেজে নেব। তা এখানে করছি পরোটা করব, মানে রুটি। তার আগের দিনকে ডিম পরোটা খাবে বলেছিল আমার বাদশা, তা 2টো ডিম এনেছি, এনে পরোটা হবে। তা ময়দাতে তো এমনি করে ছানলে ওরা খেতে চায়নি, একটু গরম পানি খামির করে দিলে ওরা খায়। তাই জন্য এখানে আটা ময়দা 2 পাইল করে নিয়েছি, নিয়ে আর ওদিকে গরম পানিটা বসিয়ে দিয়েছি, দিয়ে নুনটা মিখিয়ে নিই। তারপরে দেখছি যে নুন মেখাচ্ছি, আর দেখি না পানি এসে গেছে, মানে কলে পানি এসে গেছে। তা কলে পানি এসে গেছে, আগে মাজা ধোয়া করব, তারপরে এগুলো ভর্তি করতে হবে। আমার তো একা হাতে কাজ, সব কাজ করতে হয় একা হাতে। তা সকাল থেকে উঠে কত যে কাজ সারতে হয়, তা প্রত্যেকটা মেয়েই সারে, শুধু আমি নয়, সব মেয়েই সংসারের কাজ সারতে হবে। নিজের সংসার একান্ত আপন, এটা হলো নিজের সংসার একান্ত আপন, এটা হলো নিজের জায়গা। তা পানি এসে গেছে, তার মধ্যে বাসন কটা মাজাও হয়ে গেছে। আজকের বেশি হাঁড়িকুড়ি ছিল না, অল্পতেই ছিল। তা নুন ময়দা আটা ময়দা একসঙ্গে পাইল করেছি বলে আগে মেখে নিচ্ছি। তা সংসারটা হলো প্রত্যেকটা মেয়ের একটা শখের জায়গা, এবং ওটা হলো শান্তির জায়গা, একদম নিজস্ব জায়গা, যেখানে ওই জায়গাটায় কাউকে হাত কোনো মেয়েই দিতে দেয় না। যে যার সংসার সে যার কাছে অনেক ভালো। অল্প কিছু আমার সংসারে থাক, তবুও মনে হয় এটা আমার সংসার। এক সময় দেখো হয়তো অনেকে আমার কথাতে ভুল বুঝবে বা অন্যরকম ভুল ধারণা করবে, তাই এর মধ্যে পরোটা হয়ে গেছে। কেউ ভুল ধারণা করো না, এটা আমি ঠিক বলছি কি ভুল বলছি। দেখো, ছেলেদের কাছে বোঝা হয়ে যায়, মা বাবার কাছে বোঝা হয়ে যায়, সব্বার ছেলে মেয়ে, মানে সে রাগ করো আর যাই করো, ছেলে মেয়ে সব্বার কাছে কিন্তু এক সময় একটা মেয়ে বোঝা হয়ে যায়। প্রত্যেকটা মেয়ের কথাই বলছি, কিন্তু নিজের সংসারের কাছে, নিজের স্বামীর কাছে বোঝা হয় না। স্বামী কোনোদিন স্ত্রীর কাছে বোঝা হয় না, স্ত্রী কখনো স্বামীর কাছে বোঝা হয় না। এটা হলো নিজেদের ভেতরে। হয়তো সময় ক্ষেত্রে অনেক অশান্তি হয়, অনেক ঝগড়াঝাঁটি হয়, কিন্তু সব কিছু ঠান্ডা মেজাজে ধীর মাথায় মস্তিষ্কে দিতে হয়। তা আমাদের এখান থেকে 4টে গাড়ি যাচ্ছে রানী রাসমণি এভিনিউতে, ওখানে একটা ধর্মসভা আছে, সেখানে যাচ্ছে। তা কিছু খাবার করে নিয়ে 4টে গাড়ি যাচ্ছে। তাই এখানে একটা ধর্মসভা বলতে 2024-এ একটা বিল পাস হচ্ছে, মোদি সরকার যে বিলটা পাস করেছে সেই বিলটার কথা বলছি। যে ওয়াকফ সম্পত্তি নিয়ে একটা বিল পাস হয়েছে, সেই বিলটার বিরুদ্ধে, যে ওই ওয়াকফ সম্পত্তির বিলটা যদি পাস হয়ে যায়, পাস এখন হয়নি, তার জন্য এখন এই আন্দোলনটা হচ্ছে। না জানা হলে তাহলে আমাদের মসজিদ মাদ্রাসা বা কবরস্থান কিছুই হয়তো থাকবে না, সেই জন্য আন্দোলন করতে যাচ্ছে।
তা এরা জয়ী হয়ে ফিরুক, এটাই আমি চাইবো। তা আমি চাই যে যার ধর্ম সে যার কাছে ঠিকঠাক থাক। তা এখানে সবাই যাচ্ছে, 4টে গাড়ি এখান থেকে যাচ্ছে, একটা মারুতি যাচ্ছে। পার্লামেন্টে ওই বিলটা জমা হয়েছে। তাছাড়া আমাদের এখানে ওয়াকফ সম্পত্তি অনেক প্রচুর, মানে আমাদের যে মসজিদের সম্পত্তি অনেকই আছে। তা ওখানে বোর্ড থেকে লোক এসেছিলো, এসে ওরা মানা করে গেছে যে মসজিদের সম্পত্তিতে যারা ঘর বেঁধে আছো বা যারা দখল করে আছো ছাড়তে হবে, সরকারের দখলে যাবে। তা সেই নিয়ে একটা আন্দোলন হচ্ছে, এটা অনেক দিন দিয়েই হচ্ছে আর হবে। বর্তমানে আমাদের এখানে কলকাতায় যে এটা হচ্ছে ধর্মসভা, ওখানের মেন সভাপতি সিদ্দিকুল্লাহ সাহেব, ওখানে মানে সবাই যাচ্ছে। দেখি যদি আমার ছেলে ভিডিও করে আনে তাহলে তোমাদেরকে দেখাবো, আর না যদি আনতে পারে তাতে দুঃখিত। তা সবাই ভালো থাক, সুস্থ থাক, এই কামনা করি, যে যেখানেই থাক। তা কিছু মানুষ আছে, কিছু মেয়ে আছে যারা হয়তো সম্পত্তি বা টাকার লোভ থাকে। তা এখন 50% মানে 100% মেয়ের মধ্যে 50%-এর বেশি মেয়েদের যেটা টাকা পয়সা বা অর্থের দিকে বেশি লোভ। এই জন্য এখনকার বিশেষ করে মানে অন্য দিকে কী আর বলবো, খারাপ পথের দিকে চলে যাচ্ছে। তাই যাই পারে হোক, টাকা পয়সা যাই হোক, স্বামীর টাকা না থাকলেও সে স্বামী, টাকা থাকলেও স্বামী। তার কোনো দিন মরণ কামনা করতে নেই বা তার কোনো দিন খারাপ কামনা করতে নেই। সে যেখানেই থাক, যেমনই থাক, সুস্থ থাক, ভালো থাক, সবসময় এইটুকুনি চেয়েও। আর যদি না কারুর হয়তো তার সঙ্গে মানে ভালো লাগছে না কি ভালোভাবে চলছে না, তাহলে কিন্তু তার জীবন থেকে বেরিয়ে আসাই ভালো। সোজাসাপটা বলে ভাবে দু নৌকোয় পা দিয়ে চলা উচিত নয়। তা এখানে দেখো আমার সাকিবুল স্কুলে যাচ্ছে তা ওকে দিতে যাচ্ছি। আর দোকানে যাব বাজার আনতে, সবজি আনতে। বাজার বলতে চাল আমার ছিল না, চাল আনতে যাব। তাই এখানে গেছি সবজি আনতে। এটা হলো সেই কি রোয়াবাট গাছ না কি বলে না, সেই গাছটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা হলো আমার ছোটদা, আমার ছোট আব্বার ঘর, আগে দোকান ছিল, এই দোকানটা এখন চালায়নি। এখানটায় যে সবজিওয়ালা ভাবি উনি ভাড়া নিয়েছে, এটা আমার ছোটদার ভাগে পড়েছে। ছোটদা ওনাকে ভাড়াই দিয়েছে, ওনার ঘর হচ্ছে, ভাবিটার ঘর হচ্ছে, তো ওখানে ভাড়া নিয়ে রয়েছে। তা তার মধ্যে নিয়ে চলে এলাম, আর ভিডিও করিনি। সবজি মানে 500 বেগুন এনেছি, আর কচু এনেছি 250, ওকে নিয়ে হয়ে গেল 60 টাকা। আর এনেছি 7 কিলো চাল, মিল চাল, মোটা মিল চাল। আমরা এমনিতে রেশনের চাল খাই, আর আজকে এনেছি মিল চাল। আর মানে দোকানে যাইনি, সেই দোকানে যাইনি, মেজাব্বাকে কিনতে দিয়েছিলাম একদিন আগে, উনি এনেছে। তা ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিক সবজি কাটছি। আর দাঁড়াও, মাটি আনতে হবে, মাটিও এনে নিয়েছি। মাটি আনতে গিয়েছিলাম, এনেছি, লাতা দিতে হবে, আজকের ভিজিয়ে রাখি, কালকেরে লাতা দেবো। তা ভিজাচ্ছি মাটি। আর ওদিক দিয়ে তোমাদের দুলাভাই দাড়ি কাটতে গিয়ে মাংস এনেছে। মাংস তোমাদের দুলাভাই মাংস আনলে আমি কিন্তু রাগ করি, কিন্তু আমি নিজেই খেতে পারিনি শুধু ভাত, তাই জন্য এনেছে। আমি আবার বলছি তুমি মাংস এনেছো, কাল তো সবে খেলে, বলতে যে তুই নিজেই ভাত খেতে পারিসনি, তাই জন্য নিয়ে এসেছে। তো যাই পারে হোক, খেয়ে নিই, তারপরে পরে দেখা যাবে না, পরে কি হয় না হয় সে দেখা যাবে না। আজ খাই, কাল কী হয় দেখা যাবে না, তাই না? তা এরকম করে জীবনটা যেন টুক করে ফুইরে যায়। তো এখানটায় কচু বাছি, বেগুনটা 500, হ্যাঁ 500 হয়েছে। কত নিল? হ্যাঁ 32 টাকা, 32 টাকা না 42 টাকা, হ্যাঁ বেগুনটাই 42 টাকার, কচুটা 15 টাকা, আর লঙ্কা নিয়েছি, এতেই হয়ে গেছে 60 টাকা, যা দাম সবজির। তা এখানে আমি এইভাবে বসিয়েছি, আগে মশলা কষিয়ে তাতে পানি ঢেলে দিয়ে মশলাটা ফুটে উঠতে তাতে কচু বেগুন তুলে দিয়েছি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। তা এইভাবে আমাদের জীবন, ভালো মন্দ হাসি কান্না নিয়ে জীবন। তা যে কদিন বেঁচে থাকি এইভাবে যেন হাসি কান্না নিয়ে জীবন হয়। তা এখানে তরকারিটা দেখেছো, তরকারিটা কিন্তু সেই হয়েছিল, মানে কচুতে পালং শাক দাও আর বেগুন দাও, মজে যায়, কিন্তু ভালো লাগে খেতে, বেশ ভালোই লাগে।
কালকের কুমড়ো ভাজাটাও ভালো লেগেছিল। তো এখানটায় দেখেছো, আর এই মাংসটা এখন রেখে দিয়েছি ধুয়ে, মানে এবার মাংসটা বসাবো। ধুয়ে আছে, ধুয়ে আবার তো পানি ঢেলে রেখে দিয়েছি। ওই এবারে তরকারি করব, মাংসটা কষা করব, আলু দেব না। আর আমার বড় ছেলেটা ঘরে নেই, যেন আমার মনটা খারাপ মতো, কারণ ওকে না দেখতে পেলে আমার মন কেমন ঘরে খালি। পরে বিয়ে হলে কি হবে জানি না, কিন্তু এখন মন কেমন করে। মা তো কোথায় গেল, চিন্তা সবসময় হয়। আমার মা এইভাবে চিন্তা করতো আমাদের জন্য, আমি আমার ছেলেদের জন্য চিন্তা করি, এটাই হলো। তো এখানে মাংস কষছি। আর তোমরা কেমন আছো বলবে, তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে, খুবই ভালো লাগে এক একটা কমেন্টগুলো। মানে আমার ঋতুমা যেমন বলেছে পরিবেশটা খুব সুন্দর, হ্যাঁ আমাদের এখানে গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর। আমার রুনা বোন বলেছে যে রাস্তাটা সত্যি অনেক সুন্দর, যেন সোনা ফলে আছে। রাস্তাও যেমন সুন্দর, আর তেমন মানে দুধার দিয়ে খুব সুন্দর ধান ফুটেছে, দিয়ে ধান হয়েছে তো মাঝখান থেকে রাস্তা, গাছপালা, মানে অপরূপ একটা পরিবেশ। তো এখানে মাংসর তরকারি হয়ে গেছে। আর আমার ভাই লিখেছে অসাধারণ কণ্ঠ আপা। আমি জানি না ভাই আমার কণ্ঠ কেমন, তোমরা বলো, সেটাই অনেক, হয়তো ভালোও হতে পারে। তোমরা আমার আপনজন, তোমাদের কাছে তাই ভালো লাগে, হ্যাঁ ওই জন্যই। ভালো থেকো।